থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল, অস্বাভাবিকভাবে চূড়ান্ত গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জল জলে চোখ দুটো তীরের ফলার মতন, নাকের পাটা ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এসব সময় নারী মনকে অন্তু ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা, বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটু উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল, খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো, অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে, আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল, মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ। মুস্তাকিন, তোমার সময় থাকলে আমরা কালকেই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে, দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতেই আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেটটা ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেতে। অন্তু অনেকক্ষণ ধরে কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করার। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতে অন্তিক ডাক। অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বের হো। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবু খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটা অবধার্য পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করতে করতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাফ, এখন আছি। মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি। আমার এক ভুলের মাধ্যমে, আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার মধ্যে যে কোনো সাজা দে, চলবে। তাই বলে আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চোকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো। করলেই বাকি, আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তার গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু, তুই আমাকে ঘেন্না করতে পারিস, তাতে আমি আমার কর্তব্য পালন করতে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস। তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে যায়, পা মেলালো। তখন অন্তুর মুখটা অন্যায় আবৃত।
অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত্ত রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেবো সব রকমের, তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার উপর থেকে, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভায় মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে, ছেলেদের খাওয়াতে হয় প্রায়। মাঝারের হাতে গুলি খাওয়ার লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না, আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখেছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর, ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি সিল মাইরা যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি, রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা। ভাই খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখে হঠাৎই আনমনা হয়ে বলল, আরবিন আবার আসছিল এই বাড়িতে? আচ্ছা, ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিক জেসে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞেস করলো, ওখানে কেন গেছিলি? হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম সুন্দরী চেংড়িরা বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। সেরির ধান পরে চুলায় ওই শালি পানি ঢালে তাহলে কি হইল? না জানি কি সব দৃশ্য দেখে আসছে। খৈলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও ভাবিনি। তোরাকে ওই সেরিরে যাইয়া কইয়া আসবি, ওর সাথে সামনে কি কি হইতে পারে। তুই নিজে দেখেছিস ওকে? হ, দুপুরে এখানে ঘুমাইছিলাম, বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াইতেই এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো। হতে পারে, দেখিনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল, এখনো কি সেই সব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা, ওসব দেখছে আমি নিশ্চিত, আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। আরে সাহসই যদি না থাকবো তাহলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুতু ছড়ে? ওইটাই তো বুঝা যায় মাইয়ার কলেজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ, কামটা ভালো করে নাই মাগার। জয় হেসে ফেলল। হামজা জয় সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধ খাওয়া সিগারেটটা দু আঙুলে চেপে ধরে নিভালো। তাতে বোধহয় হাতের পুরো চামড়াতে অল্পখানিক শেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়ার কাটার মতো মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়, ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকল আকৃতির চেইনটা ঝুলে আছে নিচের দিকে, তাতে ইংরেজি হরফ জের লকেট। বাঁ হাতের রিসলেটটা কবজি থেকে কনুইয়ের একটু ওপরে পড়ে রইল।
পরনে সাদা ধপধপে লুঙ্গি, তার উপর কালো জ্যাকেট পরেছে। পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের ওপর ওর করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসেব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে। এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে করতাছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জস্বর আর বিশ্বাসঘাতক, খাওয়া শেষ করেন, আরামসে কথা বলি। কবির, আমার জন্য এক প্লেট আনতো, লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি, এখানে এখন থাকাটা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না, এইটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরোলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই, অনেক দিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাক গপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য। জঙ্গলির মতো করে খায় জয়। গপাগপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাড় লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। জয়, বিশ্বাস করো, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউরে, আপনারেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল, আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের। তার রুহ কাঁপছে। জয় হাসলো। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে, আপনার জন্য মাজহারকে মেরে শত্রুতা বাড়াইছে, আর আপনি সেই মাজহারের সাথে হাত মেলাইলেন? ছি, অবশ্য এর কারণ আছে। সে আপনাকে ডেকে বোঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে, অথচ আপনার জন্য যে মাজহারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এইটুকু দেখলেন না আপনি? হ্যাঁ, কিছু যত রইল না শালা। মাজহারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে, ওদিকে পলাশ দ্বিমুখী পাগলা শালার সাওয়াল টাল সাইকো ভাবে যে আমরা কিছু বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাজহারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল, আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করতেছেন। কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুথুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করলো। বিশ্বাস করো, আমি যাইনি, মাঝহার এসেছিল, আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে। খালি খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিলা ওইখানে। তা জানি আমি,
কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম, ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না? এই জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এইসবও ইস্যু না, ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। তার সাথে কবিরকে বলল, কবির, এই শ্বশুরবাড়িতে কল করতো, বল ক্লাবের পাশে একটা পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি, সার তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসে ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাফনে মুড়ানোর মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আসছে, মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওইটা লাশই হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপ্পড়, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাঝ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়ল ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করল। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল নিচেতে পড়ে। জয় লতিফের অপর পায়ের ঠিক একই স্থানে হাঁটুর জোর সন্ধির ওপর কষে একটা রডের আঘাত কষল। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না। আর আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, কবির, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেঁসে যাবে। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসল আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল, সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢক ঢক করে 1 গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজল, একটু পারফিউম মারল শরীরে। কবির জিজ্ঞেস করলো, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশের? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আর্মিনের দোষ দিয়ে দেব? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আর্মিন ওর বাড়িতে গেছিল। ও সহ দেখেছে। বলে দেই যে পুলিশরে ওই শালি খবর দিছে, যে বলিটা আগের বার দেয় নাই শালিরে, এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর মিথ্যা বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞেস করলো, সত্যিই ভাই? না, মিথ্যা।
বিশ্বাস করলো কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন, তাই না? তাহলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে ফেসে যাবেন না? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলেছে জমি আমাদের? না মানে ওই যে শুনলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ। জয় গা দুলে বাচ্চাদের মতন হাসলো। রাজনীতি বুঝিস না রে পাগলা, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে? ওসব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে। আবার কেউ জানলও না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিয়ে দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এইসবের কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভেবেছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার, অনেকদিন খেলি না। লোকে আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল। পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটিতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, তবে গেছে সেটাও জানা নেই কারো। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর। সকলে তাকে চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয়বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের গার্নিশের ওপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপোঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যেই জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে চাইলো, তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধহয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই এই মার্ডারটা কে করেছে? আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি, ভাই খুনটা আপনি করেছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগে জানতেন। জয় হাসলো। তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির। মানে বুঝিনি, আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে, এবার কিছু হলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙ্গুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার তো কিছু ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হয়ে বলল, অমনি ভ্যাবলার মতো চাইয়ে আসো কেন? নিজের ঢোল নিজে নাই পিটাইলে ও ঢোল মরছে ধরে যাবে।
তাও কোনো দুলাভাই বাঁচবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই, করছি তো, যা অল্প একটু তুলে আন। ওয়াক্থু সি, এসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে? বিনা তেলের অমলেট, পজিটিভ ভাবতে শেখ। যে বালটা ভাবছিস তা না ওইটা। আমি নিশ্চিত, আর একটু নিশ্চিত হই, আনজা। কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুঝে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ও সিমার আইছে, একটা সাধারণ বিষয়কে ঘুরায় পেঁচায় ভেবে সমাধান বের করবার পারে না, সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবলুদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি, ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়িয়ে রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই কি এটা? মানে দেখতে তো আজে বাজে জিন্সের মতোই লাগতাছে অনেকটা। পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম এইটার? এইটা এইখানে কি করতেছে? লুডো খেলতেছিল বসে, খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবারও বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ, ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতেও আবিষ্কার হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে, ব্রেন থেকে ঠিকঠাক মতো হরমোন বয় না, পার্টিকুলারলি যখন আকাম করে তারপর একেবারে চারটি বাট্টি গোল হয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশাই হরমোন লিকুইড পুশ করছে, কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে। পলাশ মারছে এই লোকটারে? বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলল জয়। হ, এইবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এরম ধরনের মেন্টাল কেস নেই। আমার শালটান জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজ সেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ, পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে, দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতেই মাঝরাত হলো। ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন ভেবেছিলেন, তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে, অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জায়গাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কি না, সেই ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির পেঁচা কলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে, তারই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল, তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে, এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরাতার লেভেলে ছাড়িয়ে এতদূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলো কার, কাকেই ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়,
কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই, তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি। মাঝ দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তর পরীক্ষা ছিল আরেকটা, ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের কাছে। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতন, শরীরে বিভিন্ন স্থানে রক্তা জমাট বাঁধা। কড়া ডোজের ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিকে ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডক্টর রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমলেসি 40 মিগ্রাল ট্যাবলেট খেতে হয়, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেন স্ট্রোক অ্যাটাক হতে পারে। এটা হতে আর সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল শুয়ে নিতে। ওনার পাঞ্জাবির কলারের একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তি গেল রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনায় দায় পড়লে কুকুর হয়ে যায়। অন্তিক নির্লজ্জের মতন হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা ঘন এনে দিয়ে যায় বলে নাও এগুলা দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরুদ নেই, তাহলে বোধহয় তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ল। ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চাইছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টেবাজি দেখেছিস, পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মর্জি আরও কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্য করতো। আর ওই কৃতজ্ঞতাই ওর সব অসভ্যতামি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি, লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের উপর মর্জিয়ার খুব আরও বাড়লো। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল, মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার ওই হাল দেখে। আমার এই অবস্থার জন্য আব্বুকে দায়ীও করতো ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য, ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিছু বলেনি সেই দিন।
বেশ কিছুক্ষণ আপন মনে প্যাচাল পেরে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গিয়েছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হোলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছুঁড়ে ছুঁড়ে মেয়েটাকে ঘরে আনলাম, তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু। না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুসাইড করব, কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলে ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরেই পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করলো অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না, আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে আগে পরিবেশে যেমন থমথমে অস্বচ্ছ তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরের এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেইটে ধুমধাম আওয়াজ হচ্ছে, করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার ওপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে।